আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে ময়মনসিংহ বোর্ড 2023-এর যে এমসিকিউ সেই এমসিকিউ সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করে দেওয়ার জন্য। তো তোমরা যদি এই ক্লাস প্রতিদিনের মতো এই আজকের ক্লাসটাও তোমরা যদি ফলো করো তাহলে দেখবে যে অবশ্যই তোমাদের অল্প সময়ের মধ্যে কিভাবে নৈবেত্তিকগুলো করতে পারছো সেই পদ্ধতিগুলো শিখে যাবে। তো আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। তো এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো এখানে ময়মনসিংহ বোর্ড 2023-এর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নের 1 নম্বর প্রশ্নটা এখানে কিন্তু বলা হয়েছে যে x সমান -1 0 1 2 এর প্রকৃত উপসেট সংখ্যা কত। তো এখানে উপসেট সংখ্যা যখন আমরা নির্ণয় করব যে কোনো ক্ষেত্রে, তাহলে আমাদের প্রথম অবস্থায় কাজ করতে হবে কি, দেখতে হবে যে মোট উপাদান কয়টা, অর্থাৎ x এর উপাদান কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমরা সবসময় 2 এর উপরে যতটা উপাদান থাকবে তত পাওয়ার দেব। তাহলে এখানে কত হয়, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 অর্থাৎ 4 বার। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে এখানে প্রকৃত উপসেট এই কথাটা যদি আসে তাহলে আমরা 1 সব সময় বিয়োগ করে দিব। তাহলে 1 যদি এখানে বিয়োগ করি তাহলে পাচ্ছি 15, অর্থাৎ এখানে 15টা উপসেট হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এখানে আমরা সরাসরি কিন্তু এই খ নাম্বার উত্তরটা পেয়ে যাচ্ছি। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। তো 2 নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে যে a সমান x such that x, এখানে 6 এর গুণনীয়ক সমূহ। এখন 6 এর গুণনীয়ক কোনগুলো আছে, গুণনীয়ক বলতে কোন কোন সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে 6 এর গুণনীয়ক বলতে কিন্তু আমরা পাই একটা 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে, 3 দিয়ে আর 6 দিয়ে। তাহলে গুণনীয়ক আছে 4টা। তাহলে a সমান কিন্তু এই মান হচ্ছে 4টা। তাহলে আমরা 6 না লিখে এখানে a লিখে দিলাম যে a সমান পেলাম 4টি। আর তারপরে আবার বলা হয়েছে এবং b সমান x such that x 3 এর গুণিতক কিন্তু 6 এর সমান বা 6 এর চাইতে ছোট। তাহলে 3 এর গুণিতক বলতে এখানে আমরা লিখব 3 এর গুণিতক কোনটা, 3 একটা হবে, তারপরে 3 এর গুণ করতে হবে, অর্থাৎ 3 এর 2 গুণ করলে 6 হয়। তাহলে 3 আর 6, আর কিন্তু 3 এর গুণিতক নাই, যেহেতু 6 এর সমান নেওয়া যাবে কিন্তু 6 এর চাইতে বড় আর নেওয়া যাবে না, এই কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা 3 এর গুণিতক পেলাম 2টা। তাহলে b এর মান কিন্তু পাচ্ছি, এখানে b এর মান পেলাম 2টা। তাহলে a বাদ b, অর্থাৎ a থেকে যদি b বাদ দিয়ে দিই তাহলে এই 2টা উপাদান এখান থেকে বাদ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে বাদ হয়ে গেলে 1 ও 2 থাকবে। অর্থাৎ এখানে দেখো ক নম্বরে যে প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে সেটা সঠিক উত্তর আমরা অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছি। তারপরে যে 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে এখানে 3 নম্বরে f of x সমান 2x plus 1 ডিভাইডেড 2x minus 1 হলে f of মাইনাস হাফ এর মান কোনটি। এই মানটা নির্ণয় করার জন্য আমরা প্রথম অবস্থায় এখানে একটা কাজ করব যে এখানে এই x এর জায়গাতে মনে মনে হাফটা বসিয়ে দিতে হবে। তাহলে হাফটা যদি বসিয়ে দিই অর্থাৎ f, তাহলে হবে মাইনাস হাফ। এটা সমান কিন্তু এখানে খেয়াল করে দেখো 2 ইন্টু মাইনাস যখন হাফ বসাবো প্লাস 1, আর নিচে 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 1। এটাতে উপরে এই 2 কেটে গেলে দেখো, খেয়াল করে দেখো যে -1 + 1, অর্থাৎ উপরে 0 হচ্ছে কিন্তু, আর নিচে কিন্তু -2 হচ্ছে। তো নিচে যাই হোক উপরে যখন 0 হবে নিচে -2 থাকবে, তাহলে অ্যান্সারটাই কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমরা দেখো গ নাম্বারের সাথে যে উত্তরটা আছে সেটা মিল পাচ্ছি। তাহলে এটা হয়ে গেল গ নাম্বারটা সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে যে p + q + r সমান 6 এবং p² + q² + r² সমান 14 হলে pq + qr + rp এর মান কত। এখানে যদি আমরা এটা সমান, খেয়াল করে দেখো যে এটা সমান যদি লিখি যে p + q + r সমান 6, তাহলে উভয় পাশে জাস্ট আমরা বর্গ করে দিব। বর্গ করে দিলে এখানে হয়ে যাবে এটা p² + q² + 2, এখানে r² এখানে হবে r² প্লাস 2 ইন্টু pq প্লাস qr প্লাস rp। এটা লিখতে পারলে এখানে কিন্তু 6 6 36 হয়, 36। তাহলে এটার মান কিন্তু খেয়াল করে দেখো এখানে 14 কিন্তু দেওয়াই আছে। তাহলে 14 দেওয়া থাকলে তাহলে এখানে 14 আমরা লিখে দিলাম প্লাস 2 ইন্টু, এটা এতগুলো না লিখে আমরা মনে মনে x ধরে নিচ্ছি, তাহলে 36। এটার মান আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে 14 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2x সমান 36 আর বিয়োগ 14। তাহলে 2x সমান এখানে কিন্তু 2 আর এখানে আবার 2, তাহলে x সমান 11 × 2 = 22, তাহলে ভাগ করলে 11 আমরা পেয়ে যাব।
অর্থাৎ এখানে দেখো ঘ নম্বর যে প্রশ্নটার উত্তর আছে 11, সেটা সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন 5 নম্বর প্রশ্নতে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নটা যেটা বলা হয়েছে, 5 নম্বর প্রশ্নটা খেয়াল করে দেখো যে এখানে কিন্তু নিচের তথ্যের আলোকে 5 ও 6 নম্বর উত্তর করতে হবে। তো এটার অ্যান্সার করার জন্য এখানে কিন্তু আমাদের 2ab এর মান নিচের কোনটি, এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে গেলে কিন্তু আমরা যদি ab এর সূত্র লিখতে যাই তাহলে বেশি সময় ব্যয় হবে। আর আমি তো অনেক ক্লাসে এখানে বলে দিয়েছি যে একই জিনিসের প্লাস মাইনাস, অর্থাৎ a প্লাস b সমান একটা মান, a মাইনাস b সমান আরেকটা মান দেওয়া হয়েছে। তো এই মানগুলি যদি কোনো জায়গাতে থাকে তাহলে আমরা জাস্ট একটা কাজ করব কি, দেখো √10, অর্থাৎ এই প্লাসের মান যোগ মাইনাসের মানটা 6 ভাগ 2, এটাই কিন্তু a এর মান, অর্থাৎ প্রথমটার মান। তারপরে যেহেতু a b গুণ হয়ে আছে তাহলে এখানে আবার লিখব গুণ দিয়ে √10 মাইনাস √6 ডিভাইডেড আবার 2, অর্থাৎ দুইটার যোগ করে 2 দ্বারা ভাগ করলে প্রথমটার মান, আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে দ্বিতীয়টার মান, অর্থাৎ b এর মান। তাহলে এটা a আর এটা b, তার সাথে 2 গুণ হয়ে আছে, দেখো 2ab যেহেতু, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে 2 আর এটা কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ তাহলে এখানে পাচ্ছি 10 তার উপরে রুট দিয়ে স্কোয়ার আর মাইনাস 6 তার উপরে স্কোয়ার, আর নিচে তো 2 দুগুণ 4 পাচ্ছি। তাহলে এখানে এটা আর এটা কেটে গেলে নিচে 2, আর এখানে কিন্তু 10 বিয়োগ 4 আর নিচে 2, তাহলে 10 থেকে যখন আমরা 6 বাদ দিচ্ছি তাহলে আমরা পাবো 4 আর নিচে 2, তাহলে কাটাকাটি করলে এখানে কিন্তু আমরা খুব সহজেই 2 পেয়ে যাব, অর্থাৎ এখানে ক নাম্বারটা সঠিক উত্তর আমরা পাচ্ছি। তারপরে খেয়াল করে দেখো যে a স্কোয়ার হাফ ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার মান এখন নির্ণয় করতে বলা হয়েছে। তো এটার মান নির্ণয় করার জন্য এখানে দেখো হাফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাতে কি করে আসবে সেটার জন্য এখানে কিন্তু আমরা পাইছি কত, a এর মান কত, √10 প্লাস √6/2, এটা কিন্তু a এর মান, তার উপরে স্কোয়ার বলা হয়েছে। তারপরে এখানে প্লাস দিয়ে b স্কোয়ার বলতে √10 প্লাস মাইনাস √6/2 তার উপরে স্কোয়ার, আর এই জায়গাতে হাফ আছে, তাহলে হাফ আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হাফ এখানে থাকলো, এখানে কিন্তু a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ এখানে যদি আমরা দেখো এটা নিচে যদি সূত্র হয় তাহলে এটা কিন্তু এখানে পাচ্ছি a, এখানে a বলতে √10, তাহলে √10 প্লাস √6 তার উপরে স্কোয়ার থাকলো, আর নিচে কিন্তু 4 পেলাম আমরা একটা, তারপরে প্লাস এটাতেই √10 মাইনাস √6 তার উপরে আবার স্কোয়ার থাকবে, আর নিচে আবার 4 থাকবে, তাহলে হাফ এখানে থাকলো আমাদের। আর এটা লসাগু করলে কিন্তু এখানে একটু একটা লাইন আমাদের করতে হবে যে এখানে আমরা যখন 1/4 কমন নেব এখান থেকে, তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, এটাতে a স্কোয়ার বলতে 10 যোগ 2 ইন্টু খেয়াল করে দেখো যে এটার √10 ইন্টু √6, আর প্লাস কিন্তু b স্কোয়ার বলতে √6 উপরে স্কোয়ার করলে 6 হবে, তারপরে এটাও সূত্র দিয়ে দেব, তাহলে এখানে আবার বর্গ করলে তাহলে এখানে 10 হবে, আর এখানে -2 ইন্টু এই মানটাই হবে, অর্থাৎ √10 √6 আর তার সাথে +6, এটা নিশ্চিন্তে তোমরা বুঝে গেছো। তো এখানে দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখেছি, তাহলে কিন্তু এই আমাদের জটিল অংশটাই কেটে যাচ্ছে, কেটে গেল। তাহলে এখানে কিন্তু 1/8 আমাদের হচ্ছে 1/8, আর এখানে খেয়াল করে দেখো 10 আর 6 16, আর এখানে 10 আর 6 16, তাহলে 16 16 32, উপরে 32 আর নিচে 8, তাহলে 4 8 32, তাহলে আমরা কিন্তু 4 উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা গ নম্বরটা এখানে বুঝে নিলাম যে গ নম্বরটা সঠিক উত্তর। তো যাক এখানে হয়ে গেল এটা। তারপরে 7 নম্বর যে প্রশ্নটা আছে, সেই 7 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটারে এই অ্যান্সারগুলো করে ফেলতে পারি। তো ক্যালকুলেটারে কিভাবে, তোমাদের অনেক সময় কিন্তু এটা সমস্যা হয় যে তোমরা যে মানগুলো নির্ণয় করো সেই মানগুলো নির্ণয় করার সময় কিন্তু অনেক সময় তোমাদের এই লগের অংশক আর পূর্ণক, এই পূর্ণক অংশটা নির্ণয় করা আমরা তো দেখেই বুঝতে পারি, কিন্তু অংশকটা তোমাদের অনেক সময় হয় না। সেটা নির্ণয় করার জন্য তোমরা কি করবে, সেটা পদ্ধতিটা আমি দেখাই। তোমরা কাজ করবে কি, এটা তো সরাসরি দেখতেই পাচ্ছ। তো ক্যালকুলেটরে সরাসরি
প্রথম একটা ক্যালকুলেটর অন করে এই লগ বাটনে একটা ক্লিক দিবে, লগ বাটনে ক্লিক দিয়ে এই সংখ্যাটা সরাসরি তুলে নেবে। তাহলে 0.000234 এটা আছে, তাহলে আমরা সমান চিহ্ন দেব। এখন যেটা আসলো দেখো, এখানে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে ক্যালকুলেটরে কিন্তু -2.63807 এরকম একটা সংখ্যা চলে এসেছে। এখন এটাতে তোমাদের একটা মনে রাখতে হবে দশমিক বামে কত এসেছে, -2, তাহলে আমরা দেব +3, যেটা আসবে তার চাইতে এক বেশি। -2 আসলে +3, -3 আসলে +4, এটা যখনই যোগ করব তাহলেই দেখো আমাদের কিন্তু এই গ নাম্বারের সাথে অ্যান্সার সরাসরি মিলে গেল, অর্থাৎ 0.369 তারপরে 2, বাকি তো আর দেওয়া নাই এটাই। তাহলে আমরা গ নাম্বারটা কিন্তু অ্যান্সার এইভাবে পেয়ে গেলাম। তো এইভাবে যদি অ্যান্সারগুলো করো তাহলে কি দেখবে যে তোমরা যে কোনো ক্ষেত্রে যখনই লগের অংশক আসবে তখন কিন্তু এটা নির্ণয় করে ফেলতে পারবে। তাছাড়া কিন্তু এই দশমিক থাকলে অংশক কিন্তু অনেকেরই ভুল হয় এটা বের করতে গেলে। তো যাক, তারপরের যে অংশটা 8 নম্বর যে অঙ্ক দেওয়া হয়েছে, 8 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 3 টু দি পাওয়ার মাইনাস, দেখো 8 নম্বর দিয়ে 3 টু দি পাওয়ার x - 2। এখানে যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেই সংখ্যাটাতে তোমাদের একটা কাজ করতে হবে যে প্রথম অবস্থায় এটা 3-এর উপরে কত পাওয়ার করলে এই সংখ্যাটা আসবে, এটাই কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে। বের করার জন্য প্রথম অবস্থায় কাজ করবে কি, একটা 3 তোমরা ক্যালকুলেটরে লিখবে। 3 লেখার পরে দেখো আমি যেটা বুদ্ধি দিচ্ছি সেই বুদ্ধিতে তাহলে 3 লিখবে। 3 লেখার পরে সমান দেবে, 3 লিখলে 3 কিন্তু অ্যান্সারে চলে গেল। এখন আমরা অ্যান্সার বাটনে একটা ক্লিক দেবো। অ্যান্সার বাটনে ক্লিক দেওয়ার পরে গুণ দিয়ে আবার 3 লিখবো। 3 লিখলে তাহলে কিন্তু এখানে খেয়াল করে দেখো অ্যান্সার গুণিতক 3, তাহলে অ্যান্সারে 3 একবার হয়ে আছে। এখানে সমান দিলে আমরা 2 গুনবো, 2, আর দেখবো যে এই সংখ্যাটা কখন আসে। 3, 4, 5, 6, 7, 7 যখন হলো তখন কিন্তু 21, 87 আমাদের ক্যালকুলেটারে দেখো চলে এসেছে। তাহলে 7, অর্থাৎ তাহলে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 7। এই পদ্ধতিতে যদি নির্ণয় করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বের করতে পারবে যে 3-এর উপরে কত পাওয়ার করলে এটা হয়। তাহলে এখানে এখন কিন্তু আমরা এই 3-এর উপরে এটাও পাওয়ার, তাহলে x - 2 = 7, তাহলে x সমান কিন্তু এই 2 গিয়ে 9 হয়ে যাচ্ছে। দেখো আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব পদ্ধতির মাধ্যমে এখানে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। তো তারপরে দেখো এই 9 ও 10 নাম্বার নিচে তথ্যের আলোকে অ্যান্সার করতে বলা হয়েছে। তো এই অ্যান্সারটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে কিন্তু বলা হয়েছে সমান্তর ধারার প্রথম পদ 24 এবং 10তম পদ 6 হলে ধারাটির সাধারণ অন্তর কত। এই সাধারণ অন্তর নির্ণয় করার জন্য এখানে প্রথম অবস্থায় কিন্তু খেয়াল করে দেখো সমান্তর ধারা বলা হয়েছে। এখানে প্রথম পদ তাহলে a = 24 দেওয়া হয়েছে। আর 10তম পদ, এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সাধারণ যেটা আমরা জানি যে সমান্তর ধারা আসলে এইভাবে থাকে যে a, তারপরে a + d, তারপরে a + 2d। এখানে খেয়াল করে দেখো যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদে d একবার, তৃতীয় পদে d 2 বার, তাহলে দশম পদে কি থাকবে a + 9d, যেহেতু একটা করে d কম থাকছে এখানে, তাহলে এই দশম পদ এটা বলা হয়েছে দশম পদ 6 দেওয়া হয়েছে। তাহলে এটা সমান যদি আমরা 6 লিখতে পারি তাহলে এটার মান তো দেওয়াই হয়েছে 24, তাহলে 24 + 9d = 6। তাহলে এখানে 9d সমান এই 24 ওই পাশে বিয়োগ করলে বিয়োগ 18 হবে। তাহলে 18 হলে তখন এটাতে d সমান কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব 9 × 2 = 18, অর্থাৎ -2। তাহলে আমাদের খ নম্বরের উত্তরের সাথে মিল পেয়ে যাব। তারপরে যেটা দেওয়া হয়েছে দেখো এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। এখন ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, 10তম পদ তো দেওয়াই আছে এখানে 6, যেহেতু 10তম পদ 6 দেওয়া হয়েছে তাহলে দেখো এই সূত্র আমরা কি পদ্ধতিতে এটা অ্যান্সারটা করব। 10তম পদ 6, তাহলে আমরা সমষ্টির একটা সূত্র মুখস্থ রাখবো, সমষ্টি সমান প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ, আর তার সাথে এখানে গুণ দিতে হবে যত পদ তত। তাহলে এখানে পদ সংখ্যা আমি এখানে লিখতে সমস্যা হওয়ার কারণে এখানে আমি উপরে লিখে দিলাম যে পদ
সংখ্যা, এটা কিন্তু গুণ হবে এটার সাথে, আর নিচে 2 দ্বারা ভাগ করে দেব। এই সূত্রটা জানলে কিন্তু অল্প সময়ের মধ্যেই তোমরা বের করতে পারবে। যেই আমরা যদিও তোমরা পারবে যে SN সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d, এগুলো সূত্র দিয়েও হবে, কিন্তু এই সূত্রতে দেখো তাড়াতাড়ি চলে আসবে অ্যান্সারটা। সেই অ্যান্সার করার জন্য দেখো প্রথম পদ কত 24, তারপরে যোগ শেষ পদ কত, শেষ পদ বলতে 10তম পদ, যেহেতু 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে 6 ভাগ 2, আর গুণ পদ সংখ্যা যেহেতু দেওয়াই আছে 10টি পদ, তাহলে 10, তাহলে এখানে পাচ্ছি 24 আর 6 30, 30 ভাগ 2 গুণ 10, তাহলে 15 দুগুণ 30, 15 10 150। এই পদ্ধতিতে যদি অ্যান্সার করো তাহলে দেখো খুব অল্প সময়ের মধ্যে আমরা এই সূত্র লিখতে যে সময় ব্যয় করেছি, এটা যেহেতু সূত্র আমরা জানলে তখন তার আমাদের লেখার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র এই সংখ্যাটা লিখে হিসাব করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 10 নম্বর হয়ে গেল। এখন 11 নম্বর প্রশ্নটাতে দিকে খেয়াল করি। তো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ABC ত্রিভুজের এ কোণ, এ কোণ সমান বি কোণ প্লাস সি কোণ হলে এ কোণের মান কত। এগুলো যদি কোনো জায়গাতে, আমরা তো জানি যে ত্রিভুজের 3 কোণ মিলে 180 ডিগ্রি হয়, কিন্তু 180 ডিগ্রির মধ্যে যদি 2টা মিলে একটার সমান হয় তাহলে অবশ্যই এটা 2 ভাগ একটা কোণ 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা খেয়াল করে দেখো যে এ সমান বি প্লাস সি, অর্থাৎ বি কোণ আর সি কোণ যোগ করলে এ কোণের সমান হয়। তাহলে এই 2 কোণ অর্ধেক আর এটা মিলেই অর্ধেক, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে আসে। তাহলে এটা নিশ্চিন্তে 90 ডিগ্রি কোণ হবে বা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা বুঝে গেলাম। তো ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন কি কি শর্ত প্রয়োজন, তোমরা এটা এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাদের গণিত বইতে যদি দেখো, যে দেখবে যে আমি আগেও বলেছি যে কোনো ত্রিভুজ আঁকার জন্য 6টা শর্ত থাকে, আর চতুর্ভুজ আঁকার জন্য 5টা শর্ত থাকে। এই শর্তগুলোর মধ্যে যদি একটা ত্রিভুজের 2টি বাহু একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলেও ত্রিভুজ অঙ্কন সম্ভব, আবার 3টি বাহু দেওয়া থাকলেও অঙ্কন সম্ভব, এবং 2টি কোণ এবং কোণ সংলগ্ন বাহু, ওই 6টা শর্তের মধ্যে পড়ে দেখবে এখানে 3টা প্রশ্ন সঠিক আছে। তাহলে 12 নম্বরটা হয়ে গেল। এখন আমরা 13 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করব। 13তে এখানে দেওয়া হয়েছে যে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য কত। এখানে দেখো যে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এখানে যে বৃত্ত হয়েছে সেই বৃত্তর এই কেন্দ্র থেকে এটা কিন্তু 3.5 অর্থাৎ 3.5, তাহলে কেন্দ্রগামী জ্যা হলে তো এটাই ব্যাসের কথাই বলা হচ্ছে 3.5, তাহলে 3.5 3.5 7, অর্থাৎ এই দুটা যোগ করলেই কিন্তু আমরা 7 পাচ্ছি। তাহলে 7 সেন্টিমিটার হবে এই বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য। এটার ক্ষেত্রে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। এখন এটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে একটা বৃত্তের যদি অধিচাপ বলতে এই বৃত্তটা খেয়াল করে দেখো যে এখানে একটা বিন্দু দিলাম, এখানে বিন্দু দিলাম, তাহলে এই পাশের চাপটা অধিচাপ আর এই পাশের চাপটা হচ্ছে উপচাপ। অধিচাপে অন্তর্লিখিত কোণ অর্থাৎ এই চাপের উপরে যদি আমরা একটা বিন্দু বসাই, তাহলে এটাতে যদি যোগ করে দিই এই দুইটাতে, তাহলে কিন্তু এই কোণটা হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আর উপচাপে বলতে এই জায়গাতে যদি আমরা একটা বিন্দু বসাই, তাহলে উপচাপে অর্থাৎ ছোট চাপে এই বিন্দু থেকে এই বিন্দু ছোট চাপ, এখানে যদি আমরা কোণ তৈরি করি তাহলে কোণটা হবে কিন্তু বড় কোণ অর্থাৎ স্থূল কোণ। তাহলে দুটা আমরা ঠিক পেলাম। তারপরে অন্তর্লিখিত সামান্তরিক অর্থাৎ বৃত্তের মধ্যে যদি কখনো একটা সামান্তরিক অঙ্কন করা হয় সেটা কিন্তু আয়তক্ষেত্র হয়ে যায়। তোমাদেরকে বইতেও একটা উপপাদ্য আছে। তো যাক, এখানে যখনই আমরা দুইটা বিন্দু নিব, এটার সমান করে এই টানটাই যদি সমান করে আরেকটা যদি নিতে চাই তাহলে কিন্তু সেটা সবসময় আয়ত হয়ে যায়, সেটা সামান্তরিক হবে না। অর্থাৎ এরকম বাঁকা করলে এদিকে আগানোর জায়গা থাকবে না, অর্থাৎ তখন সেটা হয়ে যায় আয়ত। আর বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে 3টাই আমরা সঠিক উত্তর পাব। তারপরে দেখো বলা হয়েছে যে চিত্রটা একটা দেওয়া হয়েছে, চিত্র ও বৃত্তের কেন্দ্র এবং বিই সমান 4 সেন্টিমিটার, উপরের উদ্দীপকের আলোকে 15 ও 16 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথম অবস্থায় আমরা এই বৃত্তটার ক্ষেত্রে দেখো একটা জ্যা অঙ্কন করে নিই, এটা আঁকলে তারপরে নিচের প্রশ্নগুলো আমরা দেখব। তো এখানে একটা জ্যা দেখানো হয়েছে এ আর বি,
আর এখানে একটা যে আছে সেটা হচ্ছে সি আর ডি। আর এখানে কেন্দ্রবিন্দু, কেন্দ্র থেকে এটা এই দূরত্ব বলা হয়েছে এফ, আর এই কেন্দ্র থেকে এই দূরত্ব ও ই, এটা ও বিন্দু আর এটা ই বিন্দু। তাহলে এই বিই সমান কিন্তু 4, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য 4। এখন আমরা পরের প্রশ্নটা এখন দেখার চেষ্টা করি। দেখো এই প্রশ্নগুলোর মধ্যে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, ওই সমান ও এফ, সিডি এর দৈর্ঘ্য কত? দেখো ও ই এই বাহু আর এই বাহু সমান, যদি সমান হয় তাহলে সিডি এর দৈর্ঘ্য, তাহলে আমরা জানি যে যে কোনো কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা পরস্পর কিন্তু সমান হয়, তাহলে এ বি আর সিডি কিন্তু সমান। তাহলে সিডি সমান হলে এটা যেহেতু 4, আবার কেন্দ্রগামী কোনো অক্ষ লম্ব এটা কিন্তু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা যদি 4 হয় তাহলে অবশ্যই এটাও 4, তাহলে এ বি 4 4 8, তাহলে অবশ্যই সিডি এর দৈর্ঘ্যও 8 হবে। তাহলে কিন্তু আমরা দেখো গ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন তারপরে বলা হয়েছে এ বি সমান সিডি, এটা তো আমরা আগেও বুঝে নিলাম যে এ বি সমান সিডি হয়। ও এফ সমান 3, খেয়াল করে দেখো এটা 3, তাহলে এটা 4। এখন যদি আমরা এইটুকু একটু রেখা অঙ্কন করি তাহলে দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ যখন আমরা বের করব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর তাছাড়াও 3 4 5 আর 5 12 আর 13 আর 6 8 আর 10, এই তিনটা মুখস্থ রাখলে প্রায় তোমাদের যে প্রশ্ন পড়ে এই তিনটা সংখ্যাই থাকে সেখানে। তো এটার ক্ষেত্রে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা 3, এটা 4, তাহলে এটা 5। তাহলে যদি বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ওডি সমান যদি 5 হয়, তাহলে এখন প্রশ্নটাতে দেখি, দেখো বৃত্তের ব্যাস কত, ব্যাস কত সেন্টিমিটার, তাহলে এটা ব্যাসার্ধ 5, তাহলে অবশ্যই ব্যাসটা হবে 5 দুগুণ 10, তাহলে আমরা খুব ইজিলিভাবে এই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। তো তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটার ক্ষেত্রে আসলে এই অ্যান্সারটা এখানে কট সমান 0 হলে সাইনের মান কত, এখানে অ্যান্সারটার ক্ষেত্রে যদি আমরা এভাবে বসাই বের করি, দেখো কটের মান 0, কট 0 বলতে আমরা বের করব tan 0 মান কত, সেটা ক্যালকুলেটারে যেহেতু tan আছে তাহলে tan 0 লিখে সমান যদি দিই তাহলে আমরা পাচ্ছি tan 0 মান 0, অর্থাৎ তাহলে এইটুক অংশ অর্থাৎ a সমান a প্লাস 30, এটা সমান কিন্তু 0 পাচ্ছি। তাহলে a সমান কত, -30। এই -30 যখন আমরা সাইনের ক্ষেত্রে বসাবো, দেখো সাইন -30 ডিগ্রি, এটা বসালেই দেখো এখানে মাইনাস, এখানে কিন্তু মান হয় যেটা, এই মানটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে, কিন্তু এই হাফ মানটা এখানে আসলে তোমাদের গাইডে এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু আমার মনে হয় যে এখানে অন্য প্রশ্নটাতে একটু ভুল ছিল, কিন্তু এই জায়গাতে তাহলে এই প্রশ্নটা হলে কিন্তু এখানেও হওয়া লাগতো -হাফ। আর তোমাদের বইতে এই প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়েছে 3/2, এটা কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে, কিন্তু আসলে এখানকার অ্যান্সার হতো -হাফ যদি এটাই প্রশ্নটাতে থাকে। তাহলে এই -30 ডিগ্রি অর্থাৎ -30 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এই তৃতীয় চতুর্ভাগে। তবে এই প্রশ্নটা সাধারণ গণিতে তোমাদের এই শুধুমাত্র একটা চতুর্ভাগের জন্যই আসে, তো যাক এটাতে -হাফ উত্তর হতো যদি এইভাবেই প্রশ্নটা থাকতো। তো যাক এটা নিয়ে আর কথা বললাম না। তারপরে 18 নম্বর প্রশ্নটাতে চলে যাব। তো 18 নম্বর প্রশ্নটাতে দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক সময় তোমরা অনেক সময় ব্যয় করে ফেলো, তারপরেও অ্যান্সার কিন্তু আসে না, কিন্তু আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, দেখো অল্প সময়ের মধ্যেই দেখো এই অ্যান্সারটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। সেটা বের করার পদ্ধতি হচ্ছে, যখনই sec থিটা প্লাস tan থিটা কিন্তু 7/2, এই অ্যান্সারটা sec থিটার মান বের করতে হবে। এখন যদি আমরা এটাতে সূত্র দিতে চেষ্টা করি তাহলে কিন্তু সময় অনেকটাই ব্যয় হবে, এই জন্য আমরা একটা কাজ করব, দেখো sec থিটা প্লাস tan থিটা সমান 7/2, আর আরেকটা লিখব sec থিটা মাইনাস tan থিটা, অর্থাৎ একই জিনিসের যদি প্লাস মাইনাস আমরা লিখি তাহলে জাস্ট এটা উপরে চলে যাবে আর এটা নিচে আসবে, এটা আর হিসাব করে দেখতে হবে না। অর্থাৎ এটা প্লাসেরটা যেটা হলো মাইনাসেরটা ঠিক নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এখন খেয়াল করে দেখো যে এই দুইটা যদি আমরা মনে মনে যোগ করি তাহলে এটা কিন্তু এই জায়গাতে আসতেছে 2 sec থিটা। তাহলে আমাদের তো sec থিটাই নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এই দুইটা যোগ করব আমরা 7/2 প্লাস 2/7।
তাহলে sec থিটা সমান এই 2 পরে ভাগ হবে, তাহলে দেখো আমরা এখানে 14 লসাগু পাচ্ছি। এখানে 7 সাথে 49 আর এখানে 4, এখানে 53 নিচে 14 আর এই 2 গিয়ে 28 দেখো হয়ে যাবে 14 দুগুণ 28। তাহলে আমরা কিন্তু দেখো খ নম্বরের উত্তরের সাথে মিল পেলাম। কিন্তু এটা যদি আমরা এখান থেকে অ্যান্সার করে বের করতে লাগি তাহলে কিন্তু আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়। তো যাক 19 নম্বর প্রশ্ন এখন আমরা করার চেষ্টা করব। তো 19 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ, একটা বর্গের অন্তবৃত্ত অর্থাৎ বর্গের মধ্যে একটা বৃত্ত। এখানে যদি আমরা একটা চিন্তা করি যে বর্গ, একটা বৃত্ত প্রথমে আমরা অঙ্কন করলাম, তারপরে এখানে আমরা একটা বর্গ অঙ্কন করব। তাহলে বর্গের মধ্যে যখন বৃত্ত হবে তখন কিন্তু একটা খেয়াল রাখতে হবে, দেখো বর্গের মধ্যে যখন বৃত্ত অঙ্কন করেছি বর্গের বাহুটাই কিন্তু বৃত্তের ব্যাস হয়েছে। বর্গের মধ্যে বৃত্ত হলে বর্গের বাহুটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বলছি, ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 3.2, তাহলে ব্যাস কত হবে 3.2 গুণ 2, তাহলে 3 দুগুণ 6, 6.4, এটাই কিন্তু ব্যাস, এটাই কিন্তু আবার বর্গের বাহু। তাহলে বর্গের পরিসীমা কত? বর্গের পরিসীমা 4a, এটা বর্গের বাহু, তাহলে 4 দ্বারা গুণ করলে 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25, তাহলে এখানে দশমিক হবে 25.6, অর্থাৎ দেখো ক নাম্বারটা আমরা উত্তর পেয়ে গেলাম। তারপরে 20 নম্বর যে প্রশ্ন বলা হয়েছে একটি সুষম অষ্টভুজের একটি শীর্ষক কোণের মান কত? এটাও তো একটা খুব সোজা একটা প্রশ্ন, একটা সূত্র মুখস্থ রাখলে এই প্রশ্নটার অ্যান্সার হয়। তো এগুলো বর্গের শীর্ষকোণ, অর্থাৎ এগুলো যদি বলা থাকে তাহলে আমরা একটা সূত্র মনে রাখবো 2n-4 গুণিতক 90 ডিভাইডেড n। এখন যদি এখানে ত্রিভুজ আসে, ত্রিভুজের 3 বাহু বসাবো, চতুর্ভুজ আসলে n এর মান 4 বসাবো, পঞ্চভুজ আসলে n এর মান 5 বসাবো, আর ষড়ভুজ আসলে n এর মান 6। এখানে বলা হয়েছে অষ্টভুজ, তাহলে n এর মান আমরা 8 বসিয়ে দেবো। তাহলে 2 × 8 - 4 গুণিতক 90 ডিভাইডেড 8। তাহলে এখানে 8 দুগুণ 16 বিয়োগ 4 12 গুণ 90 আর নিচে 8। এখন এটাতে দেখো 4 দুগুণ 8, অর্থাৎ 4 দুগুণ 8, 3 4 12, আর এখানে 45 দুগুণ 90। তাহলে এখানে গুণ করে দিলেই 3 3 45, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13, অর্থাৎ 135 ডিগ্রি দেখো আমরা পেয়ে গেছি। তো পরে দেখো 21 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, দেখো কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া হয়েছে কত? উচ্চতা দেওয়া হয়েছে 2√3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? এখন যদি আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, এই সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, সমবাহু ত্রিভুজের উচ্চতা কিন্তু দেওয়া হয়েছে এটা, অর্থাৎ 2√3। সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ তাহলে এটা x ধরে, এটা x। এটাতে খেয়াল করে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা কিন্তু দুই ভাগে বিভক্ত করে ফেলেছে, x/2 x/2, অর্থাৎ যেহেতু এই বাহুটাও x, তাহলে এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে অতিভুজ স্কয়ার অর্থাৎ x² সমান হবে কত? এটা মাইনাস এটা, এটা আর এটা প্লাস, অর্থাৎ 2√3 তার উপরে স্কয়ার প্লাস x/2 তার উপরে স্কয়ার। এখান থেকে দেখো এই এক্সটাই কিন্তু বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা এখান থেকে পাবো, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে x² মাইনাস x² 4 সমান এটাতে ভেঙে নিলে দেখো 2 দুগুণ 4 আর 3, তাহলে 3 4 12। তাহলে এখান থেকে x² এর মান কীভাবে আসবে? দেখো x এর মান পেয়ে যাবো, সেটার জন্য এখানে লসাগু করবো। লসাগু করলে 4 থেকে একটা বাদ দিয়ে দিলে 3, এখানে পাবো 3x² ডিভাইডেড 4 আর সমান 12। তাহলে এই 4 12 48, তাহলে x² সমান 48 উপরে আর নিচে 3, তাহলে 3 16 48 হয়। তাহলে এটা বর্গমূল করে দিলেই আমরা কিন্তু x সমান পাচ্ছি 4, অর্থাৎ এখানে কিন্তু গ নম্বর যেটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা 22 নম্বর প্রশ্নের অ্যান্সারে যাব। sin 3a সমান cos 3a হলে tan 4a এর মান কত? এগুলো প্রশ্ন আমি ক্যালকুলেটরে কীভাবে অ্যান্সার করা যায় সেই পদ্ধতিগুলোও শিখিয়ে দিয়েছি। তো এখানকার ক্ষেত্রে আসলে যখন দেখবে সাইন আর কস সমান একই রাশি দেওয়া থাকবে, অর্থাৎ
এখানে সাইন 3a সমান কস 3a। এখানে কিন্তু আমরা জানি সাইন আর কসের মান কেবলমাত্র 45 ডিগ্রিতে সমান, অর্থাৎ 45 ডিগ্রিতে কিন্তু সাইনের মানও 1/√2, কসের মানও 1/√2 অর্থাৎ সমান। তাহলে এটা কিন্তু 45 ডিগ্রি হতে হবে। তাহলে 3a সমান যদি 45 ডিগ্রি হয়, তাহলে a সমান আমরা পাচ্ছি 3×15 তাহলে 15 ডিগ্রি। তাহলে a এর মান যদি 15 হয়, তাহলে এখানে খেয়াল করে দেখো 4a, তাহলে 4a, এখানে 4a যদি লিখি তাহলে 4 দ্বারা গুণ করলে 4×15 = 60। তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান তো আমরা জানি যে √3। তাহলে দেখো ক নাম্বারটা আমরা এভাবে আনসার পেয়ে যাব। তো তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে, যেমন 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্নটা এখন আমি আশা করি তোমরা একটা নিয়ম কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, এই নিয়মেই তোমরা এই অ্যান্সারটা করে ফেলতে পারবে। দেখো একটা জিনিসের এখানে দেওয়া হয়েছে কত, সাইন থিটা প্লাস কস থিটা সমান কত 1। তাহলে একই জিনিসের আমরা যদি মাইনাসটা ভাবি, তাহলে এখানে কিন্তু সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে এখানে নিচে তো 1 আছে, এই 1কে তো আর নিচেরটা উপরেরটা নিচে দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে এটার সমানও কিন্তু 1 পাচ্ছে। তবে আমরা কিন্তু হিসাবও করবো না, এমনিতেই আমরা বুঝে গেলাম। তাহলে এখান থেকে এটা আর এটাকে যদি কেটে যায়, তাহলে দেখো 2 সাইন থিটা সমান 2 যোগ করলে, এখানে যখন আমরা যোগ করে দেব তখন এটা পাচ্ছি। তাহলে সাইন থিটা সমান আমরা পাবো 1। সাইন থিটা যদি 1 হয়, তাহলে এখানে যে কোনো একটাতে যদি মনে মনে বসাও, তাহলে দেখো এখানে 1 গিয়ে ওই পাশে বিয়োগ করলে, তাহলে কস থিটা সমান আমরা পাচ্ছি 0। তাহলে এখানে যদি আমরা এখন মান বসিয়ে দিই, দেখো 3 সাইন থিটা আর কস থিটা, যেহেতু এটার মান 0 আর এটার মান 1 × 3, তাহলে গুণ করলে তো অবশ্যই 0ই হয়ে যাচ্ছে। তাহলে ক নাম্বারটা এই 0 দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো যাক, এখানে 24 নম্বর এখন প্রশ্নটা দেখো। 24 নম্বর প্রশ্নে এখন বলা হয়েছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত। এখন 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, তাহলে এখানে একটা বৃত্ত আমরা কল্পনা করব। তো বৃত্তের 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটা কিন্তু 3। বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা, তাহলে এটা 3 সেন্টিমিটার, তার অর্থাৎ এই দিকে 1 সেন্টিমিটার কাছে, অর্থাৎ এই সোজা একটা জ্যা থাকবে, অর্থাৎ এই পাশে 2 থাকবে, এই পাশে 1 থাকবে, অর্থাৎ কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা কত, এটা নিশ্চিন্তে বৃত্তের ব্যাসার্ধ 3, তাহলে অতিভুজ আর এইটুক কিন্তু আমরা জানলাম 2, তাহলে এইটুক যদি 2 হয়, তাহলে এখানে 2 আর এটা 3, তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ 3 উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ 2 এর উপর স্কোয়ার প্লাস এই বাহুটা যদি আমরা x মনে করি, তাহলে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান 9 - 4, অতএব x সমান কিন্তু আসবে √5। দেখো আমরা x সমান পেলাম √5। তাহলে জ্যা এর দৈর্ঘ্য কত, এই পাশে √5 আর এই পাশে √5, তাহলে দ্বিগুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 2 গুণ করলে কিন্তু আমরা পাবো 2√5। তাহলে এই গ নাম্বারটা উত্তর সেই ক্ষেত্রে মিলে যাবে। এখন আমরা 25 নম্বর প্রশ্নটাতে দেখব। 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক 2টি বৃত্তক্ষেত্রের পরিধি দ্বয়ের মাঝখানের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এটার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে, দেখো এই বৃত্তে একটা থেকে গেল আমাদের, এই বৃত্তের বাইরে আরেকটা বৃত্তের কথা বলা হয়েছে। তাহলে এই বৃত্ত দুইটার এই বাহিরেরটার ব্যাসার্ধ হচ্ছে 3, আর এই ছোট যেটা সেটার ব্যাসার্ধ হচ্ছে 2, অর্থাৎ একটাই কেন্দ্র 2 বৃত্তের। বৃত্তক্ষেত্রের পরিধি দ্বয়ের মাঝখানের যেই ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য খেয়াল করে দেখো যে এই বাইরের বৃত্তের ক্ষেত্রফল কত, πr² বলতে 3 উপর স্কোয়ার অর্থাৎ 3 উপর স্কোয়ার, তাহলে 9π। আর ভেতরের বৃত্তের ক্ষেত্রফল কত, π × 2² সমান 4π। তাহলে এই ভেতরের বৃত্তটা যখন আমরা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু এই ফাঁকা অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে 9 থেকে যখন এই দুটো বাদ দিব, তাহলে নিশ্চিন্তে আমরা পাচ্ছি 5π, অর্থাৎ ক নাম্বারটা এখানে দেওয়া হয়েছে 5π। সুতরাং ক নাম্বারটা এখানে সঠিক উত্তর।
তারপরে 26 নম্বর যেটা বলা হয়েছে, দেখো কোনো সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, সমরেখ নয় এমন তিনটি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত অঙ্কন করা যায়, বৃত্তের ব্যাস অন্য যে কোনো জ্যা অপেক্ষা বৃহত্তর। এই তিনটার মধ্যে কোনটা ঠিক আছে আর কোনটা ঠিক নাই সেটা বের করার জন্য প্রথম অবস্থায় দেখো যে এখানে যদি এভাবে নির্ণয় করে আমি আগে বৃত্তটা অঙ্কন করলাম, তারপরে এই দুইটা বিন্দু দিলাম। আবার যদি বৃত্তটা এরকমও হতে পারে কিন্তু যে এই বৃত্তটার এটা জ্যা হবে এই দুইটা বিন্দু, তাহলেও কিন্তু বৃত্ত অঙ্কন করা যায়। আবার এই পাশেও অঙ্কন করা যায়। এইভাবে অসংখ্য আরও বড় করে যদি এটা ছোট জ্যা হয় তাহলেও কিন্তু বৃত্ত অঙ্কন করা যায়। এই জন্য অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, এটাও ঠিক আছে। তারপরে সমরেখ নয় এমন তিনটি বিন্দু। এখন যদি তিনটা বিন্দু নাও, যে একটা এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এটা কিন্তু সমরেখ। এখানে বলা হয়েছে সমরেখ নয়, তাহলে এখানে উপরে যদি বিন্দু নাও তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যাবে, কেবলমাত্র একটাই বৃত্ত অঙ্কন করা যায়। এই জন্য এটাও ঠিক আছে। ব্যাস, বৃত্তের ব্যাস অন্য যে কোনো জ্যা অপেক্ষা বৃহত্তর। আমরা জানি তো যে বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তোমাদের যে প্রমাণ আছে সেটা হচ্ছে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে তো অবশ্যই এটাও ঠিক আছে। তাহলে এখানে তিনটাই আমরা ঠিক পাচ্ছি, অর্থাৎ ঘ নম্বরটা। তারপরে এখানে 27 নম্বর যে প্রশ্নটা দেখো, যে একজন বলার 2 ওভার বল করে যথাক্রমে 2, 6, 1, 6, 3, 0, 4, 6, 0, 3, 2, 1 রান দেয়। বলারের দেওয়া রানের প্রচুরক কত? এখানে তো খুব ইজি প্রশ্ন। দেখতে হবে যে কোন সংখ্যাটা সবচাইতে বেশি বার আছে। এখানে গুণে দেখবে 6 বেশি বার আছে, তাই এখানে 6 হচ্ছে প্রচুরক। তারপরে 28 নম্বর যে প্রশ্ন, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? এই প্রশ্নটার উত্তর তো আমি আগেও বলেছি, বা এই প্রশ্নগুলো কিন্তু বারবারই আসে যে কোনটি বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক বলতে আমরা বুঝবো যেগুলো চলক দশমিক হয় না। এখানে খেয়াল করে দেখো তো যে উচ্চতা, মানুষের উচ্চতা কিন্তু হতে পারে যে 5 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ তাহলে দশমিক হচ্ছে 5 ফিট তারপরে 2 ইঞ্চি। এখানে যদি আমরা লিখি তাহলে কিন্তু এটা দশমিক হিসেবে বোঝা যাচ্ছে যে দশমিক হতে পারে। তাপমাত্রা 30.2 এরকম সংখ্যা হতে পারে। বয়স হতে পারে যে 5 বছর 6 মাস এরকম হতে পারে। কিন্তু জনসংখ্যা কখনো এখানে দশমিক হবে না, যে 5.5 জন মানুষ এরকম হতে পারে না। এই জন্য জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তো যা পরে 29 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু বলা আছে যে মধ্যক নির্ণয় করতে হবে। এখানকার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের জন্য আমরা কিন্তু অনেক ছেলেমেয়েরাই, তোমরা চিন্তা করো যে এই যেটা বেশি সেটাই মধ্যক, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সেটাই মধ্যক হবে, কিন্তু অনেক সময় সেটা হয় না। এই জন্য আমরা প্রথম অবস্থায় চিন্তা করব মধ্যক শ্রেণীটা কোনটা সেটা নির্ণয় করব। 28 আর 6, 8 আর 14, 34 আর 8, 8 আর 4 12, তাহলে 42, 42 আর 8 50। তাহলে এখানে মোট পাচ্ছি আমরা গণসংখ্যা কিন্তু 50। তাহলে 50-এর অর্ধেক হচ্ছে 25। তাহলে আমাদের দেখতে হবে কোনটা গণলে 25, কত দূর পর্যন্ত গণলে 25 পাচ্ছি। দেখো এখানে পাচ্ছি 6 আর 2 8 আর 16 আর 16 32, তাহলে 25 পার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার মধ্যেই কিন্তু এই 25 সংখ্যাটা আছে। এখন যদি তোমাদের এখানে এইভাবে যদি গণসংখ্যা দেয়া থাকতো এখানে, অর্থাৎ শ্রেণীর ব্যবধান যে 55 থেকে 60 বা 50 থেকে 60 এইভাবে থাকলে তখন আমাদের সূত্র দিয়ে করতে হবে। আর যদি সরাসরি একটা করে সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটাই হবে মধ্যক, অর্থাৎ তাহলে মধ্যক হবে এখানে 60, যেহেতু এখানে 2টা করে দেয়া নেই, তাহলে 60 হচ্ছে মধ্যক। 30 নম্বর প্রশ্নে কোনো গণসংখ্যা নিবেশনের আনুমানিক গড় হচ্ছে 16 আর বিচ্যুতি গড় 1, ওই শ্রেণী ব্যবধান 4 হলে গাণিতিক গড় কত? এটা গাণিতিক গড় কিন্তু আমরা জানি, এটা দেখো খেয়াল করে দেখো যে এটা সমান আমরা জানি, তারপরে a প্লাস সামেশান FI/UI ডিভাইডেড n আর গুণিতক h, এটাই কিন্তু গড়ের সূত্র। তো এটাকে বলা হয় প্রথম অবস্থায় আনুমানিক গড়, অর্থাৎ তাহলে এটার মান 16 দেওয়া হয়েছে। এইটুক সবগুলো মিলে এটাকে বলা হবে বিচ্যুতি গড়। তাহলে এই বিচ্যুতি গড় হচ্ছে এটা FI/UI ডিভাইডেড n, তাহলে এটার মান কিন্তু 1 বলা হয়েছে, খেয়াল করে দেখো। তাহলে এটার মান যেহেতু 1 এখানে থাকলো, আর গুণ এখানে h এর মান দেওয়া হয়েছে 4, শ্রেণী ব্যবধান 4, তাহলে 16 গুণিতক না, এখানে প্লাস হচ্ছে +4 সমান এখানে 20, অর্থাৎ তাহলে এখানে গাণিতিক গড় হচ্ছে 20।
তো এইভাবে আমি কিন্তু 30টি প্রশ্নের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা, আমি আশা করি খুব ভালোভাবে প্রশ্নটা বুঝে নিয়েছো। তো আমার এই ক্লাস নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো।